দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, কাল তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের রায় ঘোষণা। গতকাল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএস এর 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে। কাল বেলা 12:30টায় শুনানির পর সাজা ঘোষণা। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, তিলোত্তমা কাণ্ডের আপডেট এবং এই যে তিলোত্তমার ধর্ষণ খুনের দোষী সাব্যস্ত করা হলেও সঞ্জয় রায়কে, এবং কাল কি হবে সেদিকে সারা দিন ভর নজর থাকবে আমাদের। গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে টিভি9 বাংলায়। এখনো সামনে আসেনি প্রকৃত অপরাধীরা। ডিএনএ পরীক্ষার রিপোর্টে অন্যের উপস্থিতি স্পষ্ট রয়েছে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক জড়িত বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা। 162 দিনের লড়াই, বিশ্বজোড়া প্রতিবাদ, সুবিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এতটা পথ পেরিয়ে আসার পরে তিলোত্তমার ধর্ষণ খুনে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে এদিন শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ। বেলা 2:30 নাগাদ সঞ্জয়কে তোলা হয় এজলাসে। বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা এবং মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপরে। তার জেরেই মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিএনএস এর 64 ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিরিজে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ভাই যখন ধরা পড়েছিল তখন কি মনে হয়েছিল যে এইরকম শাস্তি ঘোষণা হতে পারে, বা ভাই দোষী বা এরকম মনে হয়েছে? তখন মনে হয়নি, কিন্তু এখন প্রমাণগুলো তো পাওয়া যাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। আইন যা দেবে বলবে তাই মেনে নেব। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে যে 3টি ধারার কথা বিচারক উল্লেখ করেছেন তার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুন এবং 103-এর 1 নম্বর ধারায় খুনের ধারা দেওয়া হয়েছে। এদিন আদালতে সঞ্জয় রায় দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় যুক্তি দেয় তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে তো সেটা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে, আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন। মিডিয়াও এই কথা বলছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন? বিচারক জানিয়ে দেন, আমার যা মনে হয়েছে দোষী আপনি, তাও সোমবার বেলা 12:30টায় আপনার কথা শুনব, তারপর রায় দেব। এদিন শিয়ালদা আদালত চত্বর ছিল ভিড়ে ঠাসা। ত্রিস্তরীয় ব্যারিকেড করে সুরক্ষার বন্দোবস্ত করেছিল পুলিশ। তার মধ্যেই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সঞ্জয় রায়কে শাটার বন্ধ প্রিজন ভ্যানে করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। শিয়ালদা কোর্ট থেকে শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা। এখনো সামনে আসেনি প্রকৃত অপরাধীরা। ডিএনএ পরীক্ষার রিপোর্টে অন্যের উপস্থিতি স্পষ্ট। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক জড়িত রয়েছে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা। কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিরিজে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি
ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পেল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। আরজিকর মামলায় সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। তবে একা সঞ্জয় নয়, জড়িত রয়েছেন অনেকে। চেস্ট মেডিসিন বিভাগের লোকেরাই মেয়ের খুন ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। TV9 বাংলায় বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার মা বাবা। একই সুর বিরোধীদের গলাতেও। শাসক তৃণমূলের কি প্রতিক্রিয়া? আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। 5 মাস হয়ে গেল মেয়েকে হারিয়েছেন, কিন্তু এখনো চোখের জল শুকোয়নি তিলোত্তমার পরিবারের। নিজেদের অবস্থান থেকে এক বিন্দু সরেনি তারা। সঞ্জয় একা নয়, জড়িত অনেকে। এখনো জোর গলায় দাবি করছেন তিলোত্তমার মা বাবা। আরজিকর মামলার শুরু থেকেই প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। বিতর্কের মধ্যেই সিবিআই এর হাতে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। যদিও শেষ পর্যন্ত কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখায় সিবিআই। তার ভিত্তিতেই আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে। তাহলে সিবিআই এ অনাস্থা তিলোত্তমার পরিবারের। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়। তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। তাছাড়া সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যে ধরেছিল সেখানেও পুলিশ সিবিআই চার্জশিটই দিল না। এই প্রশ্নগুলো তো বিরোধীরাও তুলছেন। তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। এর থেকে অন্য কিছু কেউ আশা করেছিল? আপনি ক্লাস 6-এর ছেলেকে জিজ্ঞেস করুন এই ভাবনা কি হবে, চারিদিক ঘটনা শোনার পর সঞ্জয় হবে। অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই। এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা। সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে, এটা আমরা মনে করি। বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন। মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরো কি রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। শাসকের অবশ্য দাবি বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। যারা যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক অমুক আরও জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে, সেখানে তাদের যা যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই আমার মনে হয়, আমি শুনেছিলাম, আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। শাসক যে চশমাতেই বিষয়টাকে দেখুক না কেন, তিলোত্তমার পরিবার, বিরোধী শিবির এবং আন্দোলনকারীদের একটা বড় অংশের ধারণা প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। স্তিমিত হওয়া প্রতিবাদে কি আবার ঝড় উঠবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 12 মিনিট তার মধ্যেই আরজিকর মামলার রায় শোনালেন, ঘোষণা করলেন শিয়ালদা কোর্টের বিচারক। কিন্তু এই সময়ের মধ্যেই নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে গেল সঞ্জয় রায়। কখনো রুদ্রাক্ষের যুক্তি, কখনো গরিবের তত্ত্ব খাড়া করে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার লড়াই চালিয়ে গেল সে।
তার বিরুদ্ধে বড় শাস্তির খাড়া নেমে আসছে এটা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে। তবু নিজেকে বাঁচাতে শেষ অস্ত্র প্রয়োগ করতে ছাড়েনি সে। শনিবার রায় ঘোষণার সময় বিচারকের উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে সঞ্জয় বলে তাকে ফাঁসানো হচ্ছে। তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা ধস্তাধস্তিতে ছিঁড়তে পারে, সেটা পাওয়া গেল না কেন? এর আগে সঞ্জয় দাবি করেছিল সেমিনার হল থেকে বাজেয়াপ্ত হওয়া ব্লুটুথ হেডফোনটিও তার নয়, কিন্তু কখনো রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলেনি। অন্তিম পর্বে তার এই যুক্তি নিয়ে সিবিআই এর কি প্রতিক্রিয়া? সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এখন কার গলায় রুদ্রাক্ষ ছিল কি ছিল না আমি কি করে বলবো? সূত্রের খবর, দোষী সাব্যস্ত হওয়ার আগে লকআপে গিয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা করেন লিগ্যাল এডের আইনজীবীরা। তারা পরামর্শ দেন ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের নাম যেন বলে দেয় সঞ্জয়। এমনকি আদালতে তোলার আগেও আইনজীবীরা সঞ্জয়কে জানান এখনো বাকিদের নাম চাইলে বলে দিতে পারে সে। কিন্তু দুবারই নীরব ছিল সঞ্জয়। রুদ্রাক্ষের মালা কি তাহলে পরিকল্পিত? আজকে উনি যে পার্টটা বলছেন সেই পার্টের কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নেই এবং আইনে খুব স্পেসিফিক্যালি বলা আছে যে তুমি যেটা তোমার ডিফেন্সে বলবে দ্যাট হ্যাজ টু কাম ইন দি এভিডেন্স ইন দি ফর্ম অফ প্রসিকিউশন। এবং গরিব এই দুটোকে ভিকটিম কার্ড একদম স্পেসিফিক্যালি। ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল? জানি না, আমি তো ভাইয়ের সাথে কখনো কথাবার্তা বলিনি, দেখিও নি, এটা তো আমি জানা নেই আমার। শুধু রুদ্রাক্ষ নয়, নিজেকে বাঁচাতে আরও কিছুকে ঢাল হিসেবে ব্যবহার করে সে। আদালতে সঞ্জয় বলে সে গরিব, সে এই কাজ করেনি, যারা করেছে তাদেরকে ধরা হোক। মিডিয়াও বলেছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে কেন তাকে ধরা হচ্ছে? সোমবার শাস্তি ঘোষণার দিন ফের সঞ্জয়ের কথা শুনবেন বলে জানিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। তবে সঞ্জয়ের আত্মপক্ষ সমর্থন এই প্রথম নয়। 8ই অক্টোবর শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করে আদালতে সে জানায় সে কিছুই করেনি, ঘটনার বিষয়ে সে কিছুই জানে না। 4 নভেম্বর তিলোত্তমা ধর্ষণ খুনের চার্জ গঠন হয়। সেদিনও আদালতে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটায় সঞ্জয়। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। কে বা কারা তাকে ফাঁসিয়েছে তার নাম জানাতে কার্পণ্য করেনি সঞ্জয় রায়। সঞ্জয়ের বিস্ফোরণ। আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে, এতে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সরকার ওদের তারপর করছে। অন্তিম পর্বে রুদ্রাক্ষের কথা টেনে সঞ্জয় আবারও দাবি করে বসলো সে এই কাজ করেনি। এই নিয়ে নির্যাতিতার পরিবার বা আন্দোলনকারীদের কি মত? সিবিআই কোনো কিছুতেই স্বীকার করতে চাইছে না, একমাত্র সঞ্জয়ই দোষী এটা প্রমাণ করার চেষ্টা করছে প্রথম থেকে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। किस वजह से फंसे तो वही जाने, लेकिन अगर वो फंसे हैं तो उनको भी पता है कि हमारे साथ और कौन कौन लोग हैं। वो कहें ना कहें, लेकिन हर व्यक्ति समझता है इस बात को कि उनके साथ अकेला नहीं, कोई और भी लोग हैं। শনিবার আদালত থেকে শাটার বন্ধ গাড়িতে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু শেষ বেলায় মুখ খুলে কারো বিড়ম্বনা বাড়াতে পারত সে। সেই আশঙ্কাটাই কি অতি সক্রিয়তা পুলিশের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।